অথচ প্রত্যেকবার তিনি বিনা ভোটের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পরাজিত করেছিলেন, কিন্তু সংসদে বসতে পারেন নাই। এই হলো আওয়ামী লীগের নির্বাচনী ক্যারিশমা। উপস্থিত রয়েছেন জনাব নঈম জাহাঙ্গীর, বিপ্লবী নেতা, যিনি জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের অফার পেয়েও গ্রহণ করেননি। তিনি মুক্তিযুদ্ধের আদর্শে নিবেদিত সৈনিক। উপস্থিত রয়েছেন আরো গুরুত্বপূর্ণ বক্তা। শেষে এসেছে আমাদের বিএনপির তরুণ নেতা, কৃষিবিদ শামীম, কয়েকবার নির্যাতিত হয়েছেন এই জালিম সরকারের হাতে। আরও যারা মঞ্চে উপবিষ্ট, মুক্তিযোদ্ধার নেতৃবৃন্দ, বিশিষ্ট নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমার সামনে বসা এই যে পক্ষ কেশ, শুভ্র শস্ত্রধারী মুক্তিযোদ্ধারা বসে আছেন, এরা অনেকে হাঁটতে পারেন না। 71 সালে যে কি দুর্দর্শ যোদ্ধা ছিলেন তারা, রণাঙ্গনে এদেরকে যারা দেখেছেন তারাই জানে। এই জাতির এই বীর সম্মানদেরকে, জাতির এই বীর সন্তানদেরকে এখানে এই একই অনুষ্ঠানে দেখতে পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এখনো বেঁচে আছেন এবং একবার দেশ স্বাধীন করেছেন শুধু নয়, দ্বিতীয়বার এই দেশটিকে আপনারা আবার স্বাধীন করেছেন অগাস্ট বিপ্লবের মাধ্যমে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্যকে। এরা আমাদেরকে আমাদেরকে মনে করিয়ে দেয় 1971-এ সেই লড়াকু ছাত্রদের কথা। অনেক সভা করেছি মুক্তিযোদ্ধাদের সভায়, এই অডিটোরিয়ামে বহু সভা করেছি। মাঝে মাঝে হতাশ হয়ে 2-4টি কথা বলেছি, কোথায় গেল সেই 71-এর ছাত্ররা। আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন, 1st ইস্ট বেঙ্গল। যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলাম 200 সৈনিক নিয়ে। তারপর যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে 600 ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নের সৈনিক বানিয়েছি। 1 মাস ট্রেনিং দিয়ে এই 600 জনকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছি। এই 600-100 জীবন দিয়েছে রণাঙ্গনে। স্বাধীনতার পর আর এই সব ছাত্রদেরকে দেখি নাই। তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নাই। যুদ্ধ শেষ, তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে। সার্টিফিকেট নিতে আসেনি অনেকে, স্কুলে কলেজে যে যেখানে ছিল সেখানে চলে গিয়েছে। আর তাদের জায়গা দখল করে বসেছে ভুয়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2.5 লাখ হলো? এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলেই প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। কি লোভনীয় একটি পদ, মুক্তিযোদ্ধা হতেই হবে তাদের। আর এখন তো দেখি সবাই বীর মুক্তিযোদ্ধা। যারা সার্কাস এভিনিউতে ছিল, থিয়েটার রোডে ছিল, তারাও বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কোথায়, আমরা কোথায়? কোথায় গেল সে 81,000? এখন তো 2.5 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে। বিগত পতিত সরকারের একজন মন্ত্রী, যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী, 9 বছর বয়স, সেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে, মন্ত্রী হয়েছে। কালকে টেলিভিশনে দেখলাম, মেঘনা পাহাড় থেকে এসেছি, গ্রামাঞ্চলে 10 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি। টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। কোন বাংলাদেশ আমরা দেখছি? চানখার পুলে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে, সেখানে শখানেক পুলিশ, তার মধ্যে কয়েকজন শুটার, আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি, যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধ হস্ত, 7.62 চাইনিজ রাইফেল নিয়ে একদম সেনাবাহিনী কমান্ডোদের মতো রাস্তা লাইন পজিশন নিয়ে অনেকক্ষণ ধরে দেখে 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 দ্রুম ফায়ার, একটা না দুটা না কয়েকটা। এবং যখনই লক্ষ্য ভেদ করে একজন ছাত্রের বুক বিদীর্ণ হয়েছে, তেমনি লাফিয়ে উঠে উল্লাস করছে। এই দৃশ্য দেখার আগে দেশবাসী, আমরা কি করেছি? কোথা থেকে গজালো এইসব দুর্বৃত্তরা? পুলিশ তারা
এদের কাছে সামরিক বাহিনী এলএমজি এমজি 7.62 রাইফেল কে দিয়েছে? এই হাসিনার সরকার দিয়েছে। এসব অস্ত্র তো তাদের হাতে থাকার কথা না, কিন্তু এই অস্ত্র তো আমরা কিনেছি জনগণের টাকায়। হেলিকপ্টারে উড়ে 32টি শিশুকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে, আমাদের টাকায় কিনা হেলিকপ্টার। মিয়ানমার যখন উখিয়া সীমান্তে এসে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে একজন নাগরিককে হত্যা করলো, কোনো প্রতিবাদ দেখলাম না তো বিমান বাহিনীর, কোনো হেলিকপ্টার তো উঠতে দেখলাম না। ভিতরে গিয়ে আরাকানে অন্যান্য জায়গায় একটার বদলে 10টা গুলি করে আসতো, তাদেরকে তো দেখি না। সামরিক বাহিনী সম্বন্ধে হতাশ হয়ে গিয়েছিলাম। 1971 সালের মার্চ মাসে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই সংগ্রামে তার ডাকে সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, 1st বেঙ্গল যশোরে, 2nd বেঙ্গল জয়দেবপুরে, 3rd বেঙ্গল সৈয়দপুরে, 4th বেঙ্গল কুমিল্লায়, 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে। এবং আমি যশোর ক্যান্টনমেন্টে একাই বিদ্রোহী অফিসার ছিলাম। আমার সঙ্গী 2nd লেফটেন্যান্ট আনোয়ার, তরুণ যুবক, এখনো চোখের সামনে ভাসে। 8 ঘন্টা ব্যাপী ক্যান্টনমেন্টে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে সে শহীদ হয়েছে। তাকে চৌগাছার কাছে ফয়বতপুর বাজারে নজরুল ইসলাম কলেজের সামনে সমাহিত করেছি। 8 ঘন্টা যুদ্ধের পর যখন বাইরে এসেছি, খিতিবদিয়া গ্রাম যশোর ক্যান্টনমেন্টের পাশেই একটি গ্রাম, এই গ্রামে প্রবেশ করে দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, খন্তা, কোড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিচ্ছে। আমার সৈনিকদেরকে 200 সৈনিক নিয়ে বের এসেছিলাম, তারা বুকে জড়িয়ে গাছ থেকে ডাব পেড়ে খাওয়ায়, গুড়ি মুড় খাওয়ায় এবং খালি বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সেই যে বাঙালি ছাত্রদেরকে দেখেছি, বিভিন্ন পেশার মানুষ, এমনকি চোর ডাকাতরা জেলখানা থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের হয়েছে। বেনাপোলে 3 মাস ছিলাম, সেখানে স্মাগলাররা তারা দৌড়ে এসে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করবো। আমার সুবিধার মেজর বলে স্যার এদের অস্ত্র দেওয়া যাবে না, এরা তো স্মাগলার। আমি বলে তারা তো জীবন দিতে এখানে এসেছে, এই ব্যাটালিয়নে ভর্তি হওয়া মানে জীবন সংশয়। তো প্রত্যেকটি পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে যারা বসে আছে তরুণ ছাত্র ছিল অধিকাংশই, 2-1 সামরিক বাহিনী থাকতে পারে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং ছাত্ররা যে গৌরবজময় ভূমিকা রেখেছে, যেভাবে মুক্তিযুদ্ধের সূচনা করেছে, ইতিহাসে এবং স্বাধীন দেশে তাদের মূল্যায়ন হয় নাই। দুঃখের বিষয়। আমি অত্যন্ত গর্ব করি 1971 সালে মার্চ মাসে আমরা এই 5টি ক্যান্টনমেন্টের বিদ্রোহী সৈনিকেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলাম। এই সেনাবাহিনী সকল সংগ্রামী জনগণের সাথে ছিল। এইবার অবাক হয়ে খালি দেখছি তারা কি করছে। আমি সহ আরো 24 জন, 25 জন তরুণ কর্মকর্তা, আমরা ক্যাপ্টেন ছিলাম মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, 3 জন মেজর, আমরা গুটি কত ক্যাপ্টেন, 2-1 লেফটেন্যান্ট। এই 25 জন সৈনিক বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছি। আমাদেরকে সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার মনে করা হয় এবং এখানে অসংখ্য ছাত্রদেরা আমাদের নিয়ে গঠিত হয়েছে মুক্তিবাহিনী। তো এই সেনাবাহিনী কি করে দেখার জন্য অপেক্ষায় ছিলাম। 2রা আগস্ট তারিখে বর্তমান সেনাবাহিনী প্রধানকে আমি একটা মোবাইলে টেক্সট মেসেজ পাঠিয়েছি যে সেনাবাহিনীর এক অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, জনগণের সাথে থাকো, বিপ্লবে যোগ দাও। ইতিহাসের নায়ক বনার এই সুযোগ আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনী এই শেখ হাসিনাকে সরাবার জন্য যথেষ্ট
এবং সঠিক ভূমিকা রেখেছে, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। সেনাবাহিনীর ঐতিহ্যবাহী একটি বাহিনী এটি। সেনাবাহিনীর সদস্য, বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাষা হওয়া উচিত সৈনিক সুলভ, কিন্তু গত 14 বছর দেখছি এরা ছাত্রলীগের মতো বক্তৃতা দিয়ে যাচ্ছে জেনারেলরা। হোয়াট এ শেম! দুঃখ পেয়েছি, বলেছিও। এটা কি সেনাবাহিনীর ঐতিহ্য? যাই হোক, অনেক ক্ষোভ ছিল তাদের উপরে। সব শেষে তারা জনতার ডাকে সাড়া দিয়ে সঠিক ভূমিকা রেখেছে, স্বৈরাচারকে সরিয়েছে। আরও অনেক দুষ্ট লোক এখনো বিভিন্ন বাহিনীতে লুকিয়ে আছে, র্যাবে আছে, বহু মানুষকে গুম করেছে। কিছু সামরিক সদস্য র্যাবে গিয়ে মানুষজনকে গুম করেছে। আশা করব প্রথমে সামরিক বাহিনী তাদেরকে কোর্ট মার্শাল করবে, তারপর দেশের যা কিছু আইনের মাধ্যমে করণীয় সেটিও তারা করবে। দুঃখ লাগে, বারংবার নির্বাচনে ভোট ডাকাতি করেছে, তাদেরকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী। বুক ফেটে যায় এই সেনাবাহিনীর একজন স্রষ্টা হিসাবে, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে। 18 নির্বাচনে 6 বারের সংসদ সদস্য আমি ঘর থেকে বেরোতে পারি নাই, পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। দুঃখ লাগে, মেজর সিনহা অবসরপ্রাপ্ত একটা পুলিশের ওসি প্রদীপ কুমার তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে। কি করেছে সেনাবাহিনী? কোথায় গেল আবার সদস্যবৃন্দ? তারা একদিন দিয়ে এই পুলিশ বাহিনীর দানবগুলোকে চা খাইয়েছে, লাঞ্চ খাইয়েছে। আমরা মুখ বন্ধ করে বসেছিলাম। সেনাবাহিনীকে পর্যন্ত তারা এমনভাবে পরিবর্তন করে দিয়েছে। সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কাদের সাথে যুদ্ধ করবে? শত্রু দেশের সাথে যুদ্ধ করবে। কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীর ডক্টরিনে দেখা যায় কোনো সৈন্য দেশ নাই, কোনো শত্রু দেশ নাই, নিজেরা বোধহয় যুদ্ধ করতে চায়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাদের কাছ থেকে অস্ত্র আনতে চায়, তাদের কাছে গোলাগুলি আনতে চায়। তো কি ধরনের যুদ্ধ আমরা করব? সেনাবাহিনীর এই মুহূর্তে আমার যেটি মনে পড়ছে, আমাদের এই সবার দাবি, স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে। আমি গভীর শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে, সব শহীদদেরকে। একজনের প্রধান আদর্শ রোল মডেল বাংলাদেশের ভবিষ্যতে আবু সাঈদের ছবি এখানে দেওয়া হয়েছে। বাংলা 71 তো আমরা ভুলে গিয়েছিলাম গত কয়েক বছরে। 71-এর চেতনায় উদ্দীপ্ত যুবকরা যে এখনো বাংলাদেশে আছে তার প্রমাণ হলো শহীদ আবু সাঈদ। তার মৃত্যুর যে দৃশ্য সারা পৃথিবীতে দেখিয়েছে, এটি দেখলে দু চোখ দিয়ে অশ্রু নির্গত হয়। এমন সাহসী সন্তান এখনো আছে বাংলাদেশে। প্রথমে গুলি লেগেছে, সে শুয়ে পড়ে নাই, তারপরেও দাঁড়িয়ে আছে হাত প্রসারিত করে। এই তো বাংলাদেশের রোল মডেল। 1000 বছর যতদিন বাংলাদেশ থাকবে, শহীদ আবু সাঈদ হিরো হিসেবে বেঁচে থাকবে। অনাগত ভবিষ্যতে সকল শিশু যুবকদেরকে বলবো, বড় হয়ে তোমরা আবু সাঈদের মতো হবে। ইসরায়েলি বাহিনী যেভাবে গঠিত হয়েছে, যে যার কাজ করে, রেডিওতে একটা ভাষণ বাজিয়ে দেয়, সবাই মিল কারখানার শ্রমিকরা নিজেদের পোশাকটি জমা রেখে ট্যাঙ্ক এরিয়াতে গিয়ে ইউনিফর্ম পরে ট্যাঙ্কে বসে যায়। তারা পিপলস আর্মি। আমরা চাই বাংলাদেশ এই যে যুবক তরুণ, তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার, যাতে করে কোনো দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে, এরাই হবে আগামী দিনের সৈনিক। আমরা যোদ্ধার জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখানে বসে আছে যোদ্ধারা। আজকে দ্বিতীয়বার যারা দেশকে স্বাধীন করলো তাদেরকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি। এদের সাহসের তুলনা নাই। বিএনপি আন্দোলন শুরু করেছে,
17 বছর 16 বছর কষ্ট করেছে, আমাদের অনেক ছেলে শহীদ জীবন দিয়েছে। আমার জেলা ভোলার ছাত্র দলের সভাপতি, শ্রমিক দলের সদস্য আব্দুর রহিম এবং আরও অনেকেই জীবন দিয়েছে। সবশেষে আমার মনে হচ্ছিল যে আমরা এই হেলিকপ্টারের বিরুদ্ধে, যারা হেলিকপ্টারে এসে গুলি করে, এর বিরুদ্ধে নিরস্ত্র বিএনপি সদস্যরা কি করতে পারে, কিভাবে এদেরকে সরাবে? তারা যে এত জিঘাংসু রক্তপিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের ক্ষমতার বর্ষণতে বসেছে, এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে। এমন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে, গিয়ে বলে আমাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্ক তুমি যাও, সেই সম্পর্ক পালন করে এসে ওখানে গিয়ে, দেশবাসীকে কলঙ্কিত করো না। ওখানে যে স্ত্রীর যা যা কর্তব্য ওখানে গিয়ে করো, দেশকে আর কলঙ্কিত করো না। পুলিশ বাহিনী, এই 16 বছর পুলিশ বাহিনীর যে ভূমিকা, বা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পুলিশ বাহিনী এটি। এমন কাজ করে নাই তারা। কিভাবে নিরীহ, টেলিভিশনে দেখা যায় কিভাবে এসে ফায়ার করতেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং এখনো তারা অনেকে পলাতক। একটি স্থানে 13 জন নেট থানার খতম হয়ে গিয়েছে। আমরা এগুলা সমর্থন করি না, ছাত্ররাও করে নাই। স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে। তারা এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এমনকি একজন বড় মাপের নেতার যে মূর্তিটা সাদ্দাম হোসেনের মতো দড়ি টেনে টেনে ভূপতিত করা হয়েছে, এটির জন্য শেখ হাসিনাই দায়ী। প্রফেসর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান সঠিকভাবে বলেছে, এটির জন্য শেখ হাসিনাই দায়ী। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সমর্থন করব। আমরা চাই এই বিপ্লবের একটি সফল পরিণতি। আমরা চাই এই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে। বিএনপি নেতাদের সম্পর্কে দু একটি কথা বলতে চাই। গতকাল আমাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন। তাকে একটা কথাই বলেছি, যেদিন নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমরা জিয়াউর রহমানের বিএনপি থাকবো। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না, ক্ষমতায় গেলেও না, এখনো করতে পারবে না। পুলিশ বাহিনী সম্পর্কে একটা কথা বলতে চাই, পুলিশের তো প্রয়োজন আছে। যারা দুষ্ট ছিল, হত্যাকারী ছিল, পালিয়ে গিয়েছে, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বা নিহত হয়েছে। এখন যারা আছেন এদেরকে নিয়ে আমরা জনগণের পুলিশ বাহিনী করতে চাই। এদেরকে আপনারাও সমর্থন দিবেন। আমি আমার 2 থানায় গিয়েছি, পুলিশ বাহিনী বেরোতে চায় না ঘর থেকে, থানার মধ্যে আবদ্ধ আছে। আমি তাদেরকে সাহস দিয়ে বাইরে এনেছি যে আমার জনগণ শৃঙ্খলাবদ্ধ, আগের দিন ভুলে যান। যদি কেউ অপকর্ম করে থাকেন আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু আপনার যে দায়িত্ব, পুলিশের দায়িত্ব, সেটি সঠিকভাবে পালন করে জনগণের পুলিশ বাহিনী হওয়ার চেষ্টা করে। সুতরাং আমরা তাদেরকে আজ থেকে আশা করব তারা জনগণের পুলিশ বাহিনী হবে। আপনারা, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব যাতে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধারা কি চায়? দেশ স্বাধীন করেছি, আর তো কিছু চাওয়া পাওয়ার নেই। আমরা এই প্রথম মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মাননা চাই, এবং তারা যাতে সম্মান পায় এই সম্মান আমরা তাদের কাছে দাবি করি। আর কোনো কিছুই পাওয়ার দরকার নেই। কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আর আমরা দেখতে চাই না। সঠিক তালিকাকরণ করুন। আমরা ঘর বাড়ি ছেড়ে তরুণ বয়সে, আমরাও তরুণ ছিলাম, দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে এসেছি।
আমরা কোটা বা অন্যান্য কোনো সুবিধার জন্য তো যুদ্ধ করি না। আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ সাম্য, সবাই সমান, সবাই সমান সুযোগ পাবে, মানবিক মর্যাদা এবং ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, সামাজিক সুবিচারের জন্য যুদ্ধ করেছি, যেটি পাকিস্তানি আমলে পাই নাই, যেটি আওয়ামী লীগ সরকারের আমলে পাই নাই। এখন মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীকালে নির্বাচিত সরকার সেটি বহাল করবে বাংলাদেশে এবং সেখানে এবং এই সংগ্রামে ওভারসি করবে, পর্যবেক্ষণ করবে। কোষ্ঠী পাথর দিয়ে আমরা দেখতে চাই সেখানে এই পর্যবেক্ষণ করবে বীর মুক্তিযোদ্ধারা, প্রথম এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা সামিল হয়েছে। এখন দেখা যায়, আমি আমার এলাকায় গিয়েছি, সাথে 1000-5 মোটরসাইকেল যায়, মোটরসাইকেল গাড়ির আগে আগে যায়, পরে যে এক জায়গায় যাই দেখি আরে এদের তো অধিকাংশ দেখি নেই। আমি 36 বছর এমপি রাজনীতি করি, এরা কোত্থেকে আসলো? পরে বোঝা গেল অর্ধেকের বেশি এতদিন আওয়ামী লীগ করছে, এখন বিএনপি ক্ষমতায় আছে, সুন্দর আমাদের মিছিলে যোগ দিয়ে গিয়েছে। এইসব 71 যে 16 ডিভিশন ছিল, এরাও হলো 6 আগস্টের বাহিনী। এদের থেকে দেশকে মুক্তি দিতে হবে। জিয়াউর রহমান আমাদের রোল মডেল। 6 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর দেখা গেল তার একটা বাড়ি নেই, ব্যাংকে কোনো টাকা নেই। দেশ স্বাধীন হওয়ার পর 73 সালে তিনি আমাকে ডেকে নিলেন আর্মি হেডকোয়ার্টারে, তার একান্ত সচিব হিসাবে নিয়োগ দিলেন। সেই সময় দেখলাম 74 সালে একটা দেখলাম যে বাকশাল গঠিত হয়েছে। একদিন অফিসে গেছি, জার্নালিস্ট জিয়া বসে আছেন, উনি করাচিতে মানুষ, বাংলা পড়তে পারতেন না ঠিক মতো। আমাকে একটা কাগজ ধরাই দিয়ে বলেন, হাফিজ দেখো তো এটা কি লিখেছেন। আমি পড়ে দেখি এটা বাকশালে যোগদানের মনোনয়নপত্র। তো বাকশালে যোগদান করার জন্য ফর্ম কেউ পাঠিয়েছে তার কাছে। আমাকে বলে কি করা যায়। আমি যেহেতু যুদ্ধক্ষেত্রে তার সাথে ছিলাম, গাছের নিচে একই চাদরে ঘুমিয়েছি উনি, আমি আর ক্যাপ্টেন অলি। তো সেই সময়কার ঘনিষ্ঠতার কারণে অনেক পরামর্শ আমরা জুনিয়র অফিসার হিসাবেও আমাদের কাছ থেকে নিতেন। বলে কি করা যায়। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, আমার পিতা পাকিস্তানি আমলে 3 বার সংসদ সদস্য ছিলেন। জীবনে আমি নিজে রাজনীতি করি নাই, বাট পরিমণ্ডল দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি তাৎক্ষণিকভাবে বললাম, স্যার এটা কিন্তু টিকবে না, আমি এটাতে যোগ টোক দিবেন না। উনি আমার দিকে তাকিয়ে বলে, ঠিকই বলেছ। ওইটাকে ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তিনি যোগ দেন নাই। ওবায়দুল কাদের বলতে চায় উনি বাকশালে যোগদান করেছে। শো মি দ্যাট লেটার, শো মি এ প্রুফ দ্যাট হি হ্যাড জয়েন্ড বাকশাল। কোনোদিন তিনি জয়েন করেন নাই। তার যে কি চেতনা, এই সম্পর্কে আরেকটু সময় নেব। ধৈর্য আছেন আপনাদের শোনার? ওকে। 74 সালে 73-এর শেষ দিকে যখন দেখা গেল আওয়ামী দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ, দেশে দুর্ভিক্ষ, লঙ্গরখানা খোলা হয়েছে, এই সময় যারা তরুণ মুক্তিযোদ্ধা ছিল তারা দেখে আরে দেশ তো স্বাধীন হয়নি, 16ই ডিসেম্বরে তো একটা মেকি স্বাধীনতা পেয়েছি। তারা তখন 71-এর স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্যে আবার অস্ত্র হাতে তুলে নিল। বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরাঞ্চলে বিভিন্ন বাহিনী সৃষ্টি হলো, মতিন আলাউদ্দিন, সিরাজ সিকদার, অন্যান্য অনেকের দ্বারা। তারা বলতে লাগলো 71-এ আমরা স্বাধীন হই নাই, এখনো ভারতের অনুগত দাসানুদাসে পরিণত হতে যাচ্ছি আমরা, অতএব আমরা দেশকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করার জন্যে অস্ত্র তুলে নিলাম। উত্তরবঙ্গে তারা জোরদার খতম অভিযান শুরু করলো। ধনী কৃষকদের কয়েকজনকে হত্যা করে ওই জমি নিয়ে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে লাগলো। উত্তরাঞ্চলে এমপিরা সব পালিয়ে ঢাকা এলো, এসে শেখ সাহেবকে বলে, স্যার আমাদের জীবন ভিক্ষা দেন, আমরা তো এলাকায় থাকতে পারি না। বাধ্য হয়ে সেনাবাহিনীকে নামানো হলো 73 সালে। উত্তরাঞ্চলে সেনাবাহিনীর সাথে এইসব তরুণদের সংঘর্ষ শুরু হলো।
সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান বললেন, হাফিজ চলো আমরা দেখি উত্তরবঙ্গে কি হচ্ছে। পরদিন একটা হেলিকপ্টার গিয়ে তানোর থানায় নামলাম। ব্রিগেড কমান্ডার সাফাত জামিল আমাদেরকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানালেন। আমরা সারাদিন বিভিন্ন আর্মি ক্যাম্প ঘুরে দেখলাম। রাত্রবেলা বিলের মধ্যে জনমানবহীন একটা ছোট্ট ডাক বাংলো, যেখানে বিদ্যুৎ নাই, ভাঙ্গাচুরা, ওইখানে 2 রুমে, একটাতে তিনি, একটাতে আমরা 2-3 জন অফিসার রাত্রে থাকলাম। গভীর রাত্রে আমার ডাক পড়ল জিয়ার রুমে। দেখি হেলিকপ্টারের আলোকে উনি কিছু পড়ার চেষ্টা করছেন। আমাকে বলে, হাফিজ তুমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এগুলো কী লিখেছে দেখো তো, ভীষণ ভীষণ ভাষা, এত কঠিন ভাষা। তো পড়ে দেখি যে বিপ্লবী যুবকেরা চিঠি লিখেছে, কিছু সঙ্গীদের কাছে, কিছু তাদের প্রেমিকার কাছে। সেই চিঠি পড়ে পড়ে আমি অবাক হয়ে গেলাম। তাদের মর্ম কথা হলো, দেশ এখনো স্বাধীন হয় নাই, জনগণকে স্বাধীন করার জন্য আমরা আমাদের নশ্বর জীবন উৎসর্গ করলাম, আবার অস্ত্র হাতে তুলে নিলাম। যুদ্ধের ফলে অনেককে সেনাবাহিনী গ্রেফতার করেছে, অনেককে হত্যা করেছে, সৈনিকরাও কয়েকজন শহীদ হয়েছে। তো যারা চিঠিতে প্রেমিকাকে লেখে, এই পৃথিবীতে আমাদের আর মিলন হবে না, পরকালে যদি সম্ভব হয় আমাদের মিলন হবে। আমরা আমাদের এই নশ্বর জীবন উৎসর্গ করলাম বাংলাদেশের সাধারণ ভুকা দরিদ্র মানুষের মুক্তির জন্যে। এই চিঠি পড়ে অবাক হলাম, বাংলাদেশে এখন এরকম ছেলে কোত্থেকে আসলো, আমি কোনোদিন রাজনীতি করি নাই। চিঠির কি ভাষা, এত সুললিত ভাষায় বাংলাদেশের বাস্তব চিত্র তারা তুলে ধরেছে। পরদিন সকালে ভোরবেলা আমাদের সকালের নাস্তা দেওয়া হলো তানোর ডাকবাংলার সামনে। একটা বেঞ্চের উপরে উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান, ব্রিগেড কমান্ডার সাফাত জামিল এবং আমরা 3 জন বসেছি। সেনাবাহিনীর চিরাচরিত নাস্তা, পুরি এবং চা আমাদের সামনে দেওয়া হলো। চা খেতে খেতে জেনারেল জিয়া বলে, আচ্ছা সাফাত, এই যে ছাত্ররা যুদ্ধ করে, এরা বন্দী হয়েছে, একজনকে আনো তো আমি দেখি একটু। কাছেই যারা বন্দী ছিল ওইখান থেকে নিয়ে এসলো এক যুবককে, হালকা পাতলা, 50 বছর আগের ঘটনা, 52 বছর আগের ঘটনা এখনো মনে আছে। এই ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় 3rd হয়েছিল পুরো রাজশাহী বোর্ডে, অনার্স পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আসলো সামনে, জিয়া সবাইকে আপনি করে বলতেন। বলে, আচ্ছা আপনি কি করেন? বলে, পার্টি করি। তো আপনারা কেন এগুলো করছেন? তখন ছেলেটি মাত্র 3 মিনিট বক্তব্য রাখলো, কেন তারা এই সংগ্রাম করছে। তার ভাষা, তার লক্ষ্য এত সাবলীলভাবে বলল, আমরা মুখ চাওয়া জয় করতেছি যে এরকম ছেলে বাংলাদেশে আছে। এবং তার পার্সোনালিটি দেখে জিয়া তাড়াতাড়ি বলে, এই গেট এ চেয়ার, গেট এ চেয়ার, তাকে একটা চেয়ার দাও বসার জন্য। ছেলেটা বসলো চেয়ারে। আর্মির হাতে মারপিট খেয়েছে, কোনো চিহ্ন নাই তার হাতে। চেয়ারে বসলো। জিয়া তাকে বলল, 1 কাপ চা খাবেন? সে বলে, না, আপনাদের চা আপনারাই খান। তারপরে বলল, একসাথেই তো মুক্তিযুদ্ধ করেছিলাম, এখন আপনারা কেন এই জালিম সরকারের বরকন্দাজ হিসেবে এসেছেন এখানে আমাদেরকে দমন করার জন্যে? তাই আপনাদের চা আর খাবো না। উঠে দাঁড়ালো, তাকে নিয়ে যাওয়া হলো। এরপর জিয়াউর রহমান যে কথাটি বললেন সেটি বলার জন্য আমি এই কাহিনীর অবতারণা করেছি। জিয়া আমাদের দিকে তাকিয়ে বললেন, আই ফিল অ্যাশেমড, নিজেকে খুব ছোট মনে হচ্ছে এই ইউনিফর্ম পরে। এই জন্যে কি আমরা যুদ্ধ করেছিলাম? এই হলো জিয়াউর রহমান। তিনি এমন মুক্তিযুদ্ধ আদর্শ, 6 বছর 5 বছর রাষ্ট্র শাসন করেছেন, যার এক টুকরা জমি নেই, একটা বাড়ি নেই। খোলাফায়ে রাশেদিনের মতো এই যে মুক্তিযোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন, এই তানোরে যে বামপন্থী যুবকরা, এদের লিডার ছিলেন ওয়াহিদুর রহমান, আওয়ামী লীগে যোগদান করেছেন। পলিটিক্যাল কমিশনার ছিল আলমগীর কবির, আমাদের বিএনপিতে যোগ দিয়ে প্রতিমন্ত্রী হয়েছেন গত সরকারের আমলে। তো যাই হোক, এরা হলো মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের সকল, তারা তো মুক্তিযোদ্ধা হিসাবে সবার একটা রাইফেল ছিল, অস্ত্র ছিল, সব কিছু আরাম আয়েশ ভোগ করতে পারতেন। কিন্তু তাদের ধ্রুবতারার মতো লক্ষ্য যে আমরা এই দেশের জনগণকে স্বাধীন করব, এই দেশের জনগণের সাম্য আনব, এই দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবং জিয়াউর রহমান কেবলমাত্র মাইকে ঘোষণাই দেন নাই স্বাধীনতা, তিনি ছিলেন মনে প্রাণে মুক্তিযুদ্ধ।
দুঃখের বিষয় আমরা সবাই জিয়াউর রহমানের এই আদর্শ বিএনপিতে প্রতিফলন করতে পারি নাই। এখন আশা করব বিএনপির প্রতিটি সৈনিক হবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না, আওয়ামী লীগের মতো হতে চাই না। যদি এরকম হই তাহলে আমাদের মহিলারাও শেখ হাসিনার মতো আর শাড়ি বদলানো শাড়ি নিতে পারবে না, এক কাপড়ে উঠতে হবে। এত ক্ষমতাশালী সুইস ব্যাংকে এত টাকা, যার পিয়নের 400 কোটি টাকা আছে, তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি, পরনের কাপড় নিয়ে বিদায় হয়েছে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু কোন রকম ভাবে আমাদের দেশকে, সাধারণ মানুষকে, দেশের সম্পদকে এক্সপ্লয়েট করার কোনো চেষ্টা করবেন না। আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই। সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন? ছোট ছোট দেশ, হোয়াট ইজ মালদ্বীপ, হোয়াট ইজ শ্রীলঙ্কা, আর আমরা 18 কোটি মানুষের দেশ। আমরা সেই বন্ধুত্ব পুনর্জীবন করতে চাই। বন্ধুত্ব হবে জনগণের সাথে। দুই দেশের নাগরিক তো এখনো বন্ধু, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে, বলে হাসিনাকে সরালে ভারতীয় বাহিনী আসবে। পাগল হয়েছে কি? এই দেশে মরতে আসবে নাকি তারা? ভারত গণতান্ত্রিক দেশ, এখানে আবুল তাবুল লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না, জনগণে ভোটে হইতে হয়। আরেকটি জিনিস, শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অভিযান নাই, কত মায়ের বুক খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করব তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসোলিনির মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, এতদিন কাগজে কলমে পড়েছেন বিপ্লবের কথা, এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন। আমরা যারা দেখেছি অত্যন্ত ভাগ্যবান। ইলেকশন কমিশন একটা নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান। ভোট ডাকাতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা। প্রথম দিকে প্রধান নির্বাচন কমিশনের ভালো ভালো কথা বলেছেন, বলছে আওয়ামী লীগ রাইফেল নিয়ে আসলে ভোটাররাও রাইফেল নিয়ে আসবেন, ভোটারের ঘরে ঘরে গিয়ে রাইফেল আছে নাকি? এত সুন্দর বক্তব্য দিয়ে পরে পরে ধীরে ধীরে এক নির্বাচনে বললেন যে দুপুর 12টার সময় ভোট হয়েছে 24%। তিনি একটা ঘুম দিলেন, ইলেকশনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার, তিনি একটা ঘুম দিয়েছেন, ঘুম থেকে উঠে দেখে এটা 55% হয়ে গেছে। উনি ঘুম না দিলে তো এই 24%ই থাকতো। এগুলা কি ধরনের ইলেকশন কমিশন আমরা পেয়েছি এই দেশে? বেগম খালেদা জিয়ার সাথে 3-4 দিন আগে দেখা করতে গিয়েছিলাম, দেখি কথা বলতে পারেন না ঠিক মতো, তার কথায় জড়তা, হাঁপানি আসে। আমি তাকে চাঙ্গা করার জন্য বললাম, ম্যাডাম রেডি হন, ইলেকশন করার জন্য রেডি হন। সাথে সাথে দেখি চাঙ্গা হয়ে গেলেন। বললাম বলেন কি? আমার বলেন কি? আমি তো এখানে সব জায়গায় এসেছি। আমি বলছি খালি একটা কলম আপনি রাখেন সাথে, যখন মনোনয়ন নির্বাচনের প্রার্থীর মনোনয়ন ফর্মটা যখন আসবেন, আপনি শুয়ে ঘুমাইয়া খালি এরকম একটা দাগ দিয়ে দেবেন, ওইটাতেই 300 আসনের 290টা। এই সরকার, এই মহান নেত্রী, সবচাইতে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেয় নাই। আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারবো। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনে নির্বাচনের পরে এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। যত সব স্থানীয় সরকার আছে, উপজেলা পরিষদ, এগুলো তো ভোটে নির্বাচিত হয়নি, জেলা পরিষদ ভোটে নির্বাচিত হয়নি। অবিলম্বে এইসব বাতিল করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো। বিডিআরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা, অনেক কষ্ট লাগে। সেনাবাহিনীর সেরা 57 জন অফিসারকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল। এদেরকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে
এবং তাদের অংশগ্রহণের ফলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত দীর্ঘসূত্রতায় আক্রান্ত, ভেরি স্লো। এইভাবে কেমন পর্যন্ত এই বিচার শেষ হবে না। অতি দ্রুত প্রয়োজন হলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন, তাতে শহীদ পরিবার শান্তি পাবে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রী গতকাল শপথ নিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমার ছোট ভাই, আমার অনুজ অফিসার। তার নেতৃত্বে একটা ইনকোয়ারি হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন, কিন্তু এই রিপোর্ট আর আলোর মুখ দেখে নেই। আমরা চাই তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক। অনেক কথা বলার ছিল। সাংবাদিকরা, এদের একটা বড় অংশ তোয়াজ করেছে শেখ হাসিনাকে। বিদেশ থেকে ফিরে এসে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা যে সাংবাদিক সম্মেলন করতেন, এটা একটা মহা বিনোদনের খোরাক ছিল। তেল কত প্রকার কি কি, আমি আর কোনো অনুষ্ঠান না দেখলেও এই বিডিবির এটা আমি দেখতাম। আর দুঃখ লাগতো, রে ভাই, এই দেশের জন্য যুদ্ধ করেছি আমরা, কি বলে পাশার চাকররাও তো এরকম কথা বলে না। নত জানো কি, মাটিতে শুয়া কোনো মেরুদণ্ড নাই। এই ছাত্রদের আন্দোলনে একটা মেয়ের কথা আমি খুব উপলব্ধি এনজয় করেছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে পুলিশ বাহিনী দাঁড়ায় আছে আর ছাত্রীরাও দাঁড়ায় আছে। একটা মেয়ে পুলিশকে বলতেছে, আপনি কি কোটার পুলিশ? কোটার পুলিশ? আচ্ছা দেখেন তো, একটু হাতায় দেখেন তো আপনার মেরুদণ্ড আছে কিনা। আমি মুগ্ধ হয়ে গেলাম। আরে এই দেশে বাচ্চা বাচ্চা মেয়েরা কি বলছে। আর যে যুবকেরা বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, ভাই, তারাই দেশটা স্বাধীন করেছে। আমরা তাদের সমর্থন ছাড়া সফল হতাম না। এই আন্দোলন শুরু করেছে বিএনপি, জীবন দিয়েছে বিএনপি, কিন্তু একে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ, পেশাজীবী। তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। মুক্তিযোদ্ধা সংসদ জিন্দাবাদ। সাদেক, উলফুয়াদ এবং যারা এখানে কষ্ট করেছেন, এই সবার আয়োজন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সভাপতির অনুমতি ক্রমে আজকের সভা এখানে